২৬ বছর বয়সী লিজা হোটেল রুমে বসে অপেক্ষা করছে তার দেবর শাওনের জন্য। প্রায় ৩০ মিনিট পর আসলো শাওন। কিরে, তোর আসতে এতক্ষণ লাগে? সরি ভাবি, বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল। ও, নে তাড়াতাড়ি শুরু কর, আজ বেশি সময় নাই। তোর ভাই বাসায় এসে না দেখলে সন্দেহ করবে। আচ্ছা, কাপড় সব খুলবি না? এমনি কর। ওকে ভাবি, ওকে। আচ্ছা বলা বাদ দিয়ে তাড়াতাড়ি শুরু কর বলে বিছানায় শুয়ে পড়ল লিজা আর বলল, সীমা কোথায়? বাইরে বসে আছে। অতপর লিজা আর শাওন তাদের কাজ শুরু করলো। চলে গেল পাপের দুনিয়ায়, নিজেদের দেহের চাহিদা মেটাতে। ১৫ মিনিট পর, ওই তোর হয়েছে? ভাবি। আচ্ছা সর, ওটা আমার উপর থেকে। আর একটু থাকো না ভাবি, তোকে সুখ দিতে গিয়ে আমি আমার সংসার ভাঙতে পারবো না, সর। ধাক্কা দিয়ে সরিয়ে দিল শাওনকে লিজা। নিজের কাপড় ঠিক করতে করতে লিজা বলল, আমি গেলাম। আর বারবার কল করবি না কইলাম। তোর ভাইয়া মাঝে মাঝে ফোন হাতে নেয়, যদি ধরা পড়ি তাহলে আমাকে আর পাবি না। ঠিক আছে ভাবি, আমি তোমাকে হারাতে পারবো না। এই বলে লিজা নিজের বোরখা পরে রুম থেকে বেরিয়ে সীমাকে ডেকে নিয়ে হোটেল ত্যাগ করে লিজা বাইরে এসে একটা সিএনজি ধরে বাসার দিকে রওনা হয় সীমাকে সাথে নিয়ে। আসলে সীমা হলো লিজার বাসার কাজের মেয়ে, যাকে লিজা নিজের বোনের মতো দেখে আর বিশ্বাসও করে। তাই ওকে সাথে নিয়ে নিজের ইচ্ছামতো পরপুরুষের সাথে নিজের চাহিদা মিটায় লিজা। এই সীমার আর একটা চরিত্র আছে, গল্পের সাথেই থাকুন, জানতে পারবেন। শাওন এখনও হোটেল রুমেই বসে আছে, যেখানে এতক্ষণ নিজের চাহিদা মিটালো দুজনে। শাওন বসে বসে ভাবছে, লিজা ভাবির কিসের অভাব? টাকা, সম্পত্তি, স্বামীর ভালোবাসা। ওর তো ৩ বছরের একটা মেয়েও আছে। আর আমার তো মনে হয় সাদিক ভাইয়া ওর কোনো চাওয়ায় অপূর্ণ রাখেনি। তাহলে কেন? এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে শাওন তাকিয়ে দেখে ৩টা ৪৬ মিনিট। ওরে বাবারে বলেই উঠে দাঁড়ায় শাওন। আজ প্রাইভেট মিস হবে বলে মনে হয়। হোটেল থেকে বেরিয়ে এসে বাইক নিয়ে চলে যায় শাওন। এদিকে প্রায় ১৫ মিনিট পর বাসার সামনে চলে আসে লিজা। সিএনজি ভাড়া দিয়ে লিজা সীমাকে বলল, কিরে সীমা, তোর ভাইয়া আবার আসে নাই তো? মনে হয় আসে নাই ভাবি, আসলে তো বাইরে গাড়ি থাকতো। তাড়াতাড়ি চল। অতপর লিজা বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছে। এমন সময় শিপনের ফোন। প্রথমে ধরল না, কিন্তু শিপনও নাছোড়বান্দা, ফোন দিয়েই যাচ্ছে। অতপর কলটা রিসিভ করল লিজা। কি বলবি তাড়াতাড়ি বল। কলটা ধরতে এত দেরি হলো কেন ভাবি? জানতে পারি? আমি কি তোর বউ যে তোকে সব বলতে হবে? আজাইরা প্যাচাল বাদ দিয়ে কেন কল করেছিস সেটা বল। কাল দেখা করতে পারবে? না, কাল হবে না। কেন? আমার সমস্যা আছে। আর মনে রাখিস, আমি কোনো পতিতা না যে তুই ডাকলি আর আমি চলে আসব। আমার সংসার আছে, সব কিছু মেনটেন করে চলতে হয় আমার। তো কবে দেখা করবে দেখি? টোটো করে কলটা কেটে দিল লিজা। সীমাকে ১ কাপ চা দিয়ে যেতে বলে আবার টিভি দেখায় মনোযোগ দিল লিজা। সামিরাকে লিজার কোলে দিয়ে, লিজার পছন্দের সিরিয়াল বলে কথা, এই নিন ভাবি চা। তোর কাজ শেষ? হাত বাড়িয়ে চা নিয়ে। ভাবি, তো বস এখানে, টিভি দেখি। ভাবি বলে ফ্লোরে বসে পড়ল সীমা। আরে সোফায় বস না, এখন কি তোর ভাইয়া আছে? সোফায় বসতে বসতে সীমা বলল, কেমনে আপনি একসাথে দুজনকে সামলান দেন ভাবি? শাওন, শিপন দুজন প্রেমিক বলেই একটা শ্বাস ছাড়ল সীমা। লিজা একটা হাসি দিয়ে বলল, ২জন কোথায় রে? ৩জন। তোর ভাইয়া আছে না? আবার একটা শ্বাস ছাড়ল সীমা। মনে মনে ভাবছে, আমি একটাকেই সামাল দিতে পারি না, আর উনি ৩টা। বিকাল ৫টা। গাড়ির হর্ন শুনে তাড়াতাড়ি করে সোফা থেকে উঠে পড়ে সীমা। সীমার কাণ্ড দেখে মুচকে একটা হাসি দিল লিজা আর বলল, এত ভয় করিস তোর ভাইয়াকে? ভাবি, অনেক। তাহলে আমাকে যেভাবে সাহায্য করিস যদি জানতে পারে? কি ব্যাপার লিজা, কি করছো? আমার মামনি সামিরা কেমন আছো? বলেই ধপ করে সোফায় বসে পড়ল সাদিক। অনেক ক্লান্ত সে। এ তো টিভি দেখি। আজ কি খুব বেশি ক্লান্ত? আর তোমার অফিস তো ৪টা বাজে শেষ হয়, তাহলে মাঝে মাঝে ৫টা, ৫টা ৩০, এমনকি কোনোদিন ৬টা বাজে বাসায় আসো কেন? অনেক কাজ থাকে তাই। যাও, ওপরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। লিজা নাস্তা রেডি করছে। ওকে বলেই ওপরের দিকে হাঁটা দিল সাদিক। যা সীমা, তোর ভাইয়াকে নাস্তা দিত। ওকে ভাবি, যাচ্ছি। সাদিক ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর নাস্তার টেবিলে আসলো।
কিরে সীমা, নাস্তা রেডি? ভাইয়া, বসুন, দিচ্ছি। নাস্তা সেরে সাদিক নিচে লিজার কাছে চলে আসে। নাস্তা করেছ? করলাম। সন্ধ্যা তো হয়ে এলো, বাজারে যাবা না? না, আজ যাব না। যা আছে তাই দিয়ে সীমাকে জ্বালিয়ে নিতে বলো। এভাবে দুজনে গল্প করতে করতে অনেক সময় কেটে গেল। রাত 10টা। লিজা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নাইট ড্রেস পরেছে আর সাদিককে দেখছে। সাদিক বসে ল্যাপটপে নিজের কাজ করছে। লিজা সাদিককে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আর কত অফিসের কাজ করবা? ঘরে যে বউ আছে সেটা ভুলে গেছ? সাদিক লিজাকে হ্যাঁচকে একটা টান নিয়ে বিছানায় চেপে ধরে। লিজার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ লিজার মোবাইলে মেসেজ টোন বেজে ওঠে। টোন বেজে উঠতেই দুজনের নজর সেদিকে যায়। সাদিক কিছু বুঝে ওঠার আগেই লিজা ওকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে। আবারও ঠোঁট ডুবিয়ে দেয় সাদিকের ঠোঁটে। সাদিকও সেদিকে খেয়াল না করে নিজের স্ত্রীর ভালোবাসায় ডুবে গেল। এভাবে চলতে থাকে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। গভীর রাতে ঘুম ভাঙে লিজার। সাদিকের দিকে তাকিয়ে দেখে সাদিক ঘুমাচ্ছে। লিজা উঠে ফোনটা নিয়ে দেখে শাওনের ম্যাচের সামনে। মনে 101টা গালি দিল ওকে। দিয়ে সে আবার ঘুমিয়ে পড়ল লিজা। সকাল 8টা বাজে ঘুম ভাঙে সাদিকের। লিজা এখনও ঘুমাচ্ছে। লিজার দিকে তাকিয়ে আছে সাদিক। ঘুমের মধ্যে লিজাকে নিষ্পাপ শিশুর মতো লাগছে। লিজার কপালে একটা আলতো করে একটা কিস করে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয়। লিজা এখনও ঘুমোচ্ছে দেখে সীমাকে ডেকে চা দিতে বলে নিউজ পেপারটা নিয়ে ব্যালকনিতে বসে পেপার পড়তে শুরু করলো সাদিক। সীমা চা দিয়ে গেল। সাদিক চায়ের কাপে চুমুক দিচ্ছে আর খবরের কাগজ পড়ছে। এদিকে লিজাও ঘুম থেকে উঠে গোসল সেরে আয়নার সামনে বসে সাজুগুজু করছে। সাদিক পেপার পড়া শেষে রুমে চলে আসে। এসে দেখে লিজা একটা নীল শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। লিজাকে নীল শাড়িতে নীলপরীর মতো লাগছে, যা দেখে সাদিক নিজেকে কন্ট্রোল করতে পারল না। লিজাকে পেছন থেকে জড়িয়ে ওর পিঠে নাক ঘষতে লাগলো। সাদিকের স্পর্শে লিজা একটু কেঁপে উঠল। লিজার রং পরিবর্তন হতে লাগলো। সাদিক বলল, লিজা, তুমি এত সুন্দর কেন? তোমাকে যত দেখি ততই তোমার রূপে মুগ্ধ হয়ে যায়। তাই বুঝি? কেন, আগে কি সুন্দর লাগতো না? সেটা না, কিন্তু তুমি যেন দিন দিন আরও বেশি সুন্দর হয়ে উঠছ। সেটা কি জানো? কয়টা বাজে মিস্টার? কেন, অফিসে যাবা না? যাব তো। তো আমাকে ছাড়েন আর অফিসে চলে যান। ধুর, অফিস আর অফিস, ভালো লাগে না। এই বলে সাদিক রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। সকাল 11টা। লিজা সোফায় বসে টিভি দেখছে। এমন সময় নিলয়ের ফোন করল। লিজা ফোনটা হাতে নিয়ে অবাক। নিলয় আমাকে কল করেছে। তাড়াহুড়ো করে রিসিভ করলো লিজা। কেমন আছো নিলয়? ভালো। তুমি? তুমি ভালো কি না সেটা তো জানি। এখন এসব ভেবে আর কি লাভ? বাদ দাও না এসব। তুমি তো বিয়ে করেছো, তাই না? একটা ছেলে সন্তানও আছে, 6 মাস বয়স। বা, তাহলে তো সুখেই আছো। আচ্ছা, রাখছি, এখন অফিসে আছি। আচ্ছা, ভালো থেকো। টুটু করে কলটা কেটে গেল। 7 দিন পর। লিজা প্রতিদিনের মতো সোফায় বসে টিভি দেখছে, কিন্তু লিজার যেন কিছুই ভালো লাগছে না। সে সীমাকে ডাক দিল একটু গল্প করার জন্য। সীমা বলল সে ব্যস্ত। বোরিং হয়ে বসে আছে লিজা, তাই মনে মনে ভাবল একটু শপিং করলে কেমন হয়। শপিং করাও হবে, মনটাও ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। রেডি হয়ে বেরিয়ে পড়ল শপিং করতে। যাবার আগে সীমাকে বলে গেল যে সাদিক আসলে যেন তাড়াতাড়ি নাস্তা রেডি করে ওকে খেতে দেয়। টানা 3টা ঘোরাঘুরি করে শপিং করার পর মার্কেট থেকে বের হয় লিজা। বের হয়ে দেখে শিপন সামনে, পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু তারপরেও শিপন লিজাকে দেখে ফেলল। কি খবর ভাবি, শপিং করলে? তোমাকে আজ খুব সুন্দর লাগছে। লিজা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চলো না, পাশে একটা হোটেল আছে, একটু। আজ পারবো না, তোর ভাইয়া বাসায় এসে পড়েছে মনে হয়। আরে কিছু হবে না, চলো না, আজ আমি পারবো না বলে চলে যেতে লাগলো লিজা। তখনই শিপন বলে উঠল, কি বললে, পারবে না? তাহলে কি ভিডিও? লিজা থেমে গেল। শিপনও গ্রিন সিগন্যাল পেয়ে লিজাকে নিয়ে হোটেলে চলে যায়। এদিকে সাদিক বাসায় এসে বসে আছে, কিন্তু লিজার কোনো খবর নাই। কয়েকবার ফোন করলেও রিসিভ হয়নি, তাই একটু টেনশন হচ্ছে। সীমাকে বারবার প্রশ্ন করলেও সে বলে শপিংয়ে গেছে। আসলে সীমা এটা জানে যে লিজার দেরি হওয়ার কারণ কি,
তাই সীমা টেনশন না করতে বলে নিজের কাজ করছে। সন্ধ্যার কিছুক্ষণ পর বাসায় ফিরল লিজা। দাঁড়াও লিজা, কোথায় ছিলে এতক্ষণ? এই তো শপিংয়ে গেছিলাম, পানছে একটা হাসি দিয়ে। 5 ঘন্টা লাগে শপিং করতে? লিজা চুপচাপ কোনো কথা না বলে ওপরে যাচ্ছে। সাদিক লিজার পেছনে পেছনে ওপরে গেল। লিজার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই সাদিক আবার প্রশ্ন করল, কি হলো? আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দিব? কি উত্তর দিবা মানে? তুমি এতক্ষণ কি এমন কাজ করলে যে তোমার এত দেরি হলো বাসায় ফিরতে? চিল্লাবা না। সামিরা পাশের রুমে পড়ছে। হঠাৎ লিজার ফোন বেজে উঠল। লিজা ফোনটা নেয়ার আগে সাদিক ফোনটা নিয়ে রিসিভ করে কোনো কথা না বলে কানে ধরেই অবাক হয়ে যায় সাদিক। ওপাশ থেকে শাওন বলছে, কি ব্যাপার ভাবি, আজ নাকি তুমি শিপনকে টাইম দিয়েছ? তো আমাকে কি ভুলে গেছ? এপাশে সাদিক চোপ। লিজা ফোনটা নেওয়ার কোনো চেষ্টাই করল না, শুধু নিচের দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কারণ সে সাদিকের মুখ দেখে বুঝে গেছে যে কলটা কে করেছে। কি ব্যাপার ভাবি, কথা বলছো না কেন? ভাইয়া কি পাশে আছে? সাদিক চুপ করে সব শুনছে আর রাগে ফুলে উঠছে। লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু মুখে কোনো অনুশোচনা বা ভয়ের ছিটে ফোটাও নেই। ও বুঝেছি, রাতে মেসেজ দিও এখন রাখি বলেই লাইনটা কেটে দিল শাওন। এসব কি লিজা? কতদিন থেকে চলছে এসব? লিজা সোজা জবাব দিল, তোমার আর সীমার সম্পর্ক যতদিন থেকে চলছে আমারটাও ততদিন থেকেই চলছে। সাদিক লিজার কথা শুনে রীতিমতো অবাক। সীমা আর আমার সম্পর্কে লিজা সব জানে? কি অবাক হচ্ছ? অবাক হবার কিছু নাই, কারণ সীমা আমার কথায় সব করেছে, সব প্ল্যান আমার। সাদিক পুরো থ হয়ে গেল। কি বলছে সব লিজা? ওর কথাতেই সব করেছে সীমা? নিশ্চুপ হয়ে বিছানায় বসে পড়ে সাদিক। বসে বসে ভাবছে, আমি জানতাম একজন স্ত্রী তার সব কিছু ভাগ অন্য কাউকে দিতে পারে, কিন্তু তার স্বামী ভাগ কাউকে দিতে চায় না, এমনকি দেয়ও না। কিন্তু লিজা নিজে থেকে সীমাকে আমার কাছে পাঠিয়েছে। সাদিক কিছুতেই যেন বুঝতে পারছে না লিজা এসব কেন করল। কিছুক্ষণের জন্য সাদিক যেন ভুলেই গেছে যে একটু আগে তার বউ লিজার পরকীয়া সম্পর্কে জানতে পারল। কারণ সাদিকের মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছে, লিজা আসলে কেন সীমাকে আমার কাছে পাঠালো? সাদিকের মনে পড়তে থাকে সীমার সাথে কাটানো প্রথম সেই দিনের কথা, যেদিন সীমা নিজে এসেছিল সাদিকের কাছে। আজ সাদিক কিছুটা বুঝতে পারছে সীমা কেন সেদিন নিজে থেকে সাদিকের সাথে ওসব করতে চায়। চলুন শর্টকাটে সেসব ঘটনা জেনে নেওয়া যাক। যখন সাদিক ও লিজার বিয়ের 3 বছর চলছিল, তখনও সামিরের জন্ম হয়নি। লিজা একটু কাজের জন্য বাইরে যায়। বাসায় শুধু সাদিক আর সীমা ছিল। সাদিক রুমে বসে কাজ করছিল আর সীমা বারবার রুমে আসা যাওয়া করছিল। কিন্তু সাদিকের সেদিকে কোনো মনোযোগ ছিল না, সে তার মতোই কাজ করছিল। কিছুক্ষণ পর লিজা সাদিকের সামনে এসে বসে। এমনি এমনি কিছু প্রশ্ন করতে লাগলো, এই যেমন কি করছেন, কেন করছেন, এখন আপনার মুড কেমন, এইসব। আর সাদিকের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছিল। ওর হাসির মধ্যে একটা চাহনি ছিল, যেটা সাদিক কেন যে কোনো পুরুষই বুঝতে পারত। সাদিকও বুঝতে পারে, কিন্তু কোনো রিয়েক্ট করে নাই, কারণ ওর এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না। এভাবে অনেকক্ষণ চলতে থাকে, কিন্তু সীমা এমন কিছু কাজ করছিল যা হতে দেখে কোনো পুরুষ ঠিক থাকতে পারত না। সাদিক তাহলে কিভাবে পারবে? সেও পারল না, সাড়া দিল সীমার ইশারায়। তবে এক শর্তে, যে ও যেন কাউকে কিছু না বলে। সেই থেকে প্রায়ই তারা লুকিয়ে দেখা করত, কিন্তু ওসব যে লিজার প্ল্যান ছিল ভুল অক্ষরেও সাদিক বুঝতে পারেনি। কি হলো সাদিক, বসে আছো কেন? লিজার কথায় বাস্তবে ফিরল সাদিক। হ্যাঁ বলো। আমি বলবো নাকি তুমি বলবে? আমি আর কি বলবো, তুমি তো সব জানো। আর আমি এই গল্পের মাস্টার মাইন্ড না, আমিও তোমার হাতের পুতুল এই গল্পে, তাই তুমিই বলো। কিন্তু এটা কেন করেছি সেটা জানো? না, সেটাই জানতে চাচ্ছি। সাথে তুমি শাওন, শিপন, এদের সাথে সম্পর্ক রাখছো কেন সেটাও। তোমার 2টা প্রশ্নের একটাই উত্তর আমার কাছে। আমি এগুলো করেছি তার কারণ অনেকটা তুমি, অনেকটা আমার ভাগ্য, আর সবচেয়ে বড় কারণ হলো একটা মেয়ের চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, শখ, স্বপ্ন, সাধনা সব কিছু পূরণের জন্য। আর একটা কথা কি জানো, আমি আসলে এসব করতে চাইনি, কিন্তু করতে বাধ্য হয়েছি। অনেক ভেবেছি, তারপর পা বাড়িয়েছি। সাদিক লিজার কথা যতই শুনছে ততই যেন অবাক হচ্ছে। কি বলছে এসব লিজা? তুমি বাধ্য হয়ে করেছ? আমি কি অপূর্ণ রেখেছি?
কি অপূর্ণ রাখছো জানতে চাও? প্লিজ লিজা বলো, আমি জানতে চাই। লিজা কোনো কথা না বলে সাদিকের হাত ধরে টেনে পাশের রুমের দরজার কাছে নিয়ে যায়। নিয়ে গিয়ে বসে পড়তে থাকা সামিরার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়ে বলে, এই মেয়েটাকে দেখছো? ও তো আমাদের মেয়ে সামিরা। আমার এসব করার পেছনে আর একটা কারণ হচ্ছে ওই পিচ্চি মেয়েটা। হোয়াট? সাদিক, কিন্তু প্লিজ সাদিক, এখান থেকে চলো। সামির এখন অনেকটা বড় হয়ে গেছে, 4 বছর ওর। তাই আমি চাই না ও এসব শুনুক। আমি চাই না তোমার আমার কোনো কিছুর ও জীবনকে প্রভাবিত করো। চলো রুমে চলো। আর ডিনারের টাইম তো হয়ে এসেছে, তাই চলো আগে ডিনার করে নিই, তারপর তোমাকে সব বলবো। আজ আমি সব বলবো তোমাকে। সবাই যে যার মতো ডিনার সেরে নিল। লিজা, সাদিক, সামিরা, সীমা সবাই। ডিনার সেরে সামিরাকে ঘুম পাড়িয়ে দিয়ে লিজা রুমে চলে আসলো। সাদিক রুমে বসে অপেক্ষা করছে। লিজা সামিরাকে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে আসলো। লিজা রুমে আসতেই সাদিক একটু নড়ে চড়ে বসল। লিজাও এসে বসে পড়ল। কেউ কিছু বলছে না, দুজনেই চুপ। এভাবে 20 মিনিট চলে গেল। হঠাৎ লিজা উঠে 1 গ্লাস পানি পান করলো আর বলল, তুমি পানি খাবে? না থাক, আমার পিপাসা পায়নি। ওকে, এবার বলো। আচ্ছা সাদিক, ছেলেরা তার বইয়ের থেকে কি চাই বলো তো? কেন জানো না? প্রশ্ন করো কেন? যা জানতে চাচ্ছি তাই বলো। একটা ছেলে তার বইয়ের থেকে সবচেয়ে বেশি সেটা আশা করে, সেটা হলো অধিক বিশ্বাস আর ভালোবাসা। আর মেয়েরা কি চায় তার স্বামীর থেকে? মেয়েরাও সেটাই চায়, ট্রাস্টিং, কেয়ারিং, শেয়ারিং, এইসব। কিন্তু মেয়েরা যে এসবের থেকেও আর একটা জিনিস বেশি চায়, সেটা কি জানো? না, কি চাই বলো তো? সেটা হলো একটা বাচ্চা। তুমি দুনিয়ার এমন কোনো মেয়ে পাবে না যে মেয়ে মা হতে চায় না। সব মেয়ে চায় তার একটা বাচ্চা হোক, সেটা যে কোনো মূল্যে। মা হবার ইচ্ছাটা একটা অদ্ভুত। দেখো না, খবরের কাগজে বাচ্চা প্রসব করতে গিয়ে কত মেয়ে মারা যায়। তবুও কোনোদিন কোনো মেয়ের মুখে শুনেছ সে বলে আমি মা হব না? সাদিক কিছুটা থ হয়ে গেল। মনে মনে ভাবছে, লিজা সত্যি কথাই বলেছে। এত কিছুর পরেও মেয়েদের মা হবার আকাঙ্ক্ষা কমে না। আবার দুজনে কিছুক্ষণের জন্য চুপ, কেউ কিছু বলছে না। 10 মিনিট পর নীরবতা ভেঙে লিজা বলল, আচ্ছা সাদিক, তুমি কি জানো সামিরা কার মেয়ে? কার আবার? আমাদের মেয়ে, মানে তোমার আর আমার মেয়ে। না সাদিক, সামিরা আমার মেয়ে সেটা ঠিক, কিন্তু তোমার না। মানে? সামিরার বাবা তুমি নও, ওর বাবা অন্য কেউ। হোয়াট? তো কে ওর বাবা বলো আমায়। সামিরা আমার আর শাওনের মেয়ে, কিন্তু শাওন সেটা জানে না। এবার সাদিক আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়িয়ে বলল, তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে? না সাদিক, আমি একদম ইয়ার্কি করছি না। সামিরা সত্যি শাওনের মেয়ে, কিন্তু কিভাবে? তুমি মানো আর না মানো, সত্যি তো সত্যি। আর তুমি বাবা হবে কেমন করে? তুমি তো কোনোদিন বাবা হতেই পারবা না। এবার সাদিক লিজার কথা শুনে থমকে গেল। প্রচণ্ড রেগে গিয়ে বলল, হোয়াট? জাস্ট স্টপ টকিং লাইক দিস। লিজা, তুমি তোমার পাপ ঢাকার জন্য আমাকে এভাবে দোষ দিতে পারো না। আমি সত্যিটা বলছি, আর এটাই সত্যি। ওকে বলো, তুমি জানলে কিভাবে যে আমি বাবা হতে পারবো না? কিভাবে জানলাম? তাহলে শোনো। আমাদের বিয়ের 2 বছর পার হয়ে গেলেও যখন আমার গর্ভে সন্তান আসলো না, তখন আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি বলেছিলে ধৈর্য ধরতে। এভাবে আরও 6 মাস চলে যায়, কিন্তু সাড়া পাচ্ছিলাম না আমি। অনেকবার বেবি স্টিক দিয়ে টেস্টও করেছি, কিন্তু আমি বারবার হতাশ হই। তাই তোমার মনে আছে, তোমাকে নিয়ে একদিন ডক্টরের কাছে গিয়েছিলাম। তোমার আর আমার ব্লাড স্যাম্পল দিয়ে আসি ডক্টরের কাছে। আর অনেক টেস্ট করাই আমরা, মনে আছে? আছে। কিন্তু তুমি তো তখন বলেছিলে অন্য কথা। বলেছিলাম, কারণ আমি আগে শিওর হতে চেয়েছি সমস্যাটা তোমার নাকি আমার। তো তারপর কি হলো? ডাক্তার কি বলেছে? 7 দিন পর রিপোর্ট আসে। ডক্টর রিপোর্ট দেখে বলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি তোমার ব্যাপারে কনফিউশনে ছিলেন। আর উনি আমাকে আমাদের দাম্পত্য জীবন নিয়ে কিছু প্রশ্ন করেন। এই যেমন আমরা একসাথে থাকি কি না, প্রাইভেট প্রশ্নই বলতে পারো। আমি সব বলে দিই যে তুমি কোনো কমতি রাখো না আমার। তুমি ফিজিক্যালি অনেক স্ট্রং, আমাকে সুখে রেখেছ। এসব শুনে উনি কিছুটা অবাক হন, কারণ উনি রিপোর্ট দেখে বললেন তোমার তেমন কোনো সমস্যা নেই, যা আছে তা সামান্য। তাহলে বাচ্চা আসতেছি না কেন? তারপর কিছুক্ষণ ভেবে বলেন, আপনি আরও কিছুদিন ধৈর্য ধরুন, হয়তো সমস্যাটা এমনি এমনি সেরে যেতে পারে। তারপর আমি আবার 6 মাস অপেক্ষা করি,
কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। কি করব ভেবে পাচ্ছিলাম না। কিছু বন্ধুদের কল করে বলি, কিন্তু ওরা বলে ডিভোর্স নিতে। কিন্তু তোমার সাথে ডিভোর্স নিতে হলে তো আমায় কোনো কারণ দেখাতে হতো। যদি এমনি ডিভোর্স নিতাম তাহলে তুমি আবার কোনো মেয়েকে বিয়ে করতে, আর না হলে তোমাকে সব বলে দিতে হতো যে তুমি বাবা হতে পারবে না। এতদিন থেকে সংসার করে বুঝেছি তোমার মতো স্বামী সবার কপালে জোটে না। তুমি আমার সব চাহিদা মিটিয়েছ, সব চাওয়া পূরণ করছো, আর আমি তোমাকে ভালোভাবে চিনি। তুমি সব জানার পর অফিস কাজকর্ম সব ছেড়ে দিতে। তোমার প্রতি এতটা মায়ায় পড়ে গেছি যে তোমাকে এভাবে ছাড়তে ইচ্ছে করছিল না। আবার আমার ইচ্ছাও কোরবানি দিতে পারবো না। এমন সময় একদিন সীমা আসে আমার রুমে চা দিতে। এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাথা ঘুরে পড়ে যায়। তখন তুমি অফিসে ছিলে। আমি তাড়াতাড়ি করে উঠে ওকে ধরি। তারপর লক্ষ্য করলাম সীমা ভয়ে কেমন যেন গুটিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম কোনো গণ্ডগোল তো আছে, তাই সীমাকে বললাম, কি হয়েছে? ও প্রথমে না বললেও পরেও বলে অন্তঃসত্ত্বা। আমি শুনে অবাক, কিন্তু ওর বাচ্চার বাবাকে সেটা বলতে চাচ্ছিল না ভয়ে। প্রথমে আমি তোমাকে সন্দেহ করি, কিন্তু পরে মনে পড়ে তোমার সমস্যার কথা, তাই ওকে এটা সেটা ভয়ভীতি দেখিয়ে জানতে পারলাম ওর সন্তানের বাবা শাওন। শুনে আমি পুরো থ হয়ে যাই। এরা আমার বাসায় এসব করছে আর আমি জানি না। যাই হোক, সেদিন রাতে আর ঘুমোতে পারলাম না। কি করব এই টেনশনে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। মনে মনে ভাবলাম আমাকে যে করেই হোক মা হতে হবে। যেহেতু তুমি সেটা পারবে না আর আমিও তোমাকে ছাড়তে পারবো না, তাই ভাবলাম সীমা এবং শাওনকে ব্যবহার করব। পরের দিন শাওনকে ফোন দিতে যাব। তখনই শাওন নিজে থেকে আমাকে ফোন করে আর একটা সমস্যায় পড়েছে বলে আমার হেল্প চাই। আমার আর বোঝার বাকি ছিল না সমস্যাটা আসলে কি, তাই ওকে বাসায় আসতে বলি। কিছুক্ষণ পর শাওন চলে আসে। তারপর ও বলার আগে আমি ওকে সব বলি, আর এও বলি যে আমি ওকে হেল্প করব, কিন্তু একটা শর্তে। শাওন আগে পিছিয়ে না ভেবে বলে, ঠিক আছে, যা বলবা তাই করব, কিন্তু আমাকে বাঁচাও। ওর কথা শুনে বললাম, এবার বল কি করতে হবে, বল তোকে কিভাবে সাহায্য করতে পারি। যদিও আমি জানতাম আমাকে কি বলবে শাওন। ভাবি, সীমার পেটের বাচ্চাটা নষ্ট করতে হবে। আমি ওকে বিয়ে করতে পারবো না, আর সীমাও রাজিও জানে সব। আমরা দুজনেই শুধু নিজেদের চাহিদা মিটিয়েছি, কিন্তু ভুলবশত বাচ্চাটা চলে আসে। আর সীমা জানে না কিভাবে অ্যাবর্শন করতে হয় বা কি করতে হয়। তুমি শুধু ওকে হেল্প করবা, ডক্টরের কাছে নিয়ে যাবা। ও এই কথা, আচ্ছা দেখছি, তুই যা এখন। আমি সীমার সাথে কথা বলে দেখি। আচ্ছা ভাবি, বলে চলে গেল শাওন। আমি কিছুক্ষণ পর সীমার সাথে কথা বলি। সীমাও রাজি বাচ্চাটা নষ্ট করতে। ও জানে শাওন ওকে বিয়ে করবে না। শাওনের মতো ওর মুখে একই কথা। চাহিদা মেটানো যেহেতু ওরা এই বাচ্চাটাকে নিয়ে চিন্তিত, সেহেতু আমি সেটারই ফায়দা নিলাম। সীমাকে বললাম যে হেল্প করব, কিন্তু একটা শর্ত আছে। শাওনের মতো সীমাও শর্তে রাজি। আমি যেন যা করতে চাচ্ছি সবই হয়ে যাচ্ছিল। তারপর কি করলে? তারপর আর কি, সীমার অ্যাবর্শন করালাম আর সীমার সুস্থ হবার অপেক্ষা করতে লাগলাম। কিছুদিন পর বুঝতে পারলাম সীমা এখন সুস্থ। তাই প্রথম সীমাকে শর্তের কথা বলি। ওকে বলি যে আমার শর্ত হলো তোকে তোর স্যারের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। ও প্রথমে শুনে চমকে যায়, কারণ কোনো মেয়ে যে এই কথা বলতে পারে ও হয়তো সেটা অ্যাকসেপ্ট করে নাই। কোনো স্ত্রী যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দেবে সেটা তার ধারণার বাইরে ছিল। যেহেতু কথা দিয়েছিল তাই রাজি না হয়ে পারিনি। আর আমি জানতাম ও রাজি হবে, কারণ যে মেয়ে নিজের ইচ্ছায় শাওনের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে, আর যাই হোক ওর শারীরিক চাহিদা অনেক। কিন্তু শাওনকে রাজি করালে কিভাবে? আমি জানি ও ভালো ছেলে। তোমার মামাতো ভাই একটা নাম্বার লুচ্চা, বুড়ি থেকে ছুরি কাউকে ছাড়ে না। যে ছেলে কাজের মেয়ের সাথে ওসব করে সে ভালো। আমাকে কতবার লাইন মেরেছে জানো? আমি জানতাম শাওন আমাকে পছন্দ করে। আমাকে কাছে পাওয়া মানে চাঁদ হাতে পাওয়া ছিল ওর কাছে। শুধু একদিন ওকে ইশারা করি আর তাতেই কাজ হয়ে যায়। আর এইভাবে শুরু তোমার আর আমার অন্য কারোর সাথে সহবাস। তুমি তো সীমার সাথে ভালোই কাটাতে, তাই আমি কোথায় যাই কি করি এসবের খুব একটা খেয়াল রাখনি। রাতে দুজনকে ভালোই সামাল দিতে। তাহলে শিপনকে তোমার প্রয়োজন হলো কেন? শিপনকে আমার প্রয়োজন হয়নি, বরং আমি ওর প্রয়োজন হয়ে যায়। মানে, বললাম না তোমার কাজিন শাওন এক নম্বরে লুচ্চা, ওর জন্য আমার শিপনকেও খুশি করতে হয়। ঠিক বুঝলাম না।
আমার প্ল্যান ছিল আমি যখন বুঝতে পারবো আমি অন্তঃসত্ত্বা তখন শাওনের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিব এবং সীমাকে বলবো চলে যেতে আমার বাড়ি থেকে। আমার প্ল্যান বাচ্চা পেটে আসলেই সব শেষ। আমার প্ল্যান মতো চলতে থাকলো সব। একদিন সকালে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ বমি বমি ভাব হয়। তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই, কিন্তু বমি হয় না। ওয়াশরুম থেকে আসতেই মাথা ঘুরে পড়ে যায়। তারপর দুপুরে হুঁশ ফিরে সীমার কাছে জানতে পারি আমি নাকি ফ্লোরে পড়েছিলাম। ও এসে তোলে আমাকে। তারপর আমার সব মনে পড়ে। তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে বেবি স্টিক দিয়ে টেস্ট করি, দেখলাম পজিটিভ। সেদিন অনেক খুশি হই আমি। অনেক কষ্টের পর আমি দেখতে পাই আমার সেই দিনের, যে দিনের জন্য আমি এতটা অপেক্ষা করেছি। সেদিন রাতে তোমাকে কথাটা বলি, তুমিও খুশি হও, কিন্তু তুমি জানতে না এটা তোমার সন্তান নয় যে আমার পেটে বড় হচ্ছে। তোমার খুশি দেখে মনে হয়েছিল আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। মানুষ তো চাহিদা মেটাতে গিয়ে খুনও করে। সে কি মেনে নেয় যে সে অন্যায় করেছে? নেয় না, কারণ সে ভাবে সেটাই ঠিক, সে যেটা করেছে। তোমার কাছেও তাই মনে হয়েছে। যাই হোক, তারপর বলো। তারপর শাওনকে বলে দিয়ে যে আমি এখন অন্তঃসত্ত্বা, তাই তোর সাথে দেখা করতে পারবো না। কিন্তু আমি ওকে এটা বলিনি যে আমার পেটে সন্তান ওর, কারণ আমি সামিরাকে তোমার পরিচয়ে বড় করতে চেয়েছি। আর সীমাকে তাড়িয়ে দেব। তখনই মনে পড়ল এখন আমি বেশি কাজ করতে পারবো না, তাই একজনকে আমাদের প্রয়োজন। তাই ওকে রেখে দেই। তারপর সামিরের জন্ম হলো। তুমি আমি দুজনেই খুশি। অনেক আনন্দ চলে আসে আমাদের এই ছোট্ট ফ্ল্যাটটাতে। সামিরার বয়স যখন 1 বছর পূর্ণ হলো, তার কিছুদিন পর শাওন ফোন করলো। আমি সোজা বলে দিই আমি আর ওসব করতে পারবো না। কিন্তু শাওন অনেক রিকোয়েস্ট করে শেষবারের জন্য দেখা করতে। আমি ওর না করলাম না। দেখা করতে হোটেলে চলে যাই। গিয়ে দেখি শাওন বসে আছে। আমাকে দেখেই উঠে আসে আর একটানে ওর বুকে নিয়ে নেয়। তারপর আমি শাওনের শারীরিক চাহিদা মেটানোর পর ক্লান্ত হয়ে শুয়ে আছি। এমন সময় শিপন রুমে প্রবেশ করলো। আমি শিপনকে দেখে অবাক হয়ে যাই। শাওনের দিকে তাকিয়ে দেখি শাওন হাসছে। আমি অবাক হয়ে শাওনকে প্রশ্ন করলাম, শিপন এখানে কেন? শাওন হেসে উত্তর দিল, ওর এই চাহিদা একটাই। বলে শাওন বিছানা থেকে উঠে গেল। আমি উঠতে পারছি না লজ্জায়, কারণ আমার শরীরে কোনো কাপড় ছিল না, তাই বিছানায় বসে আছি। শিপন বিছানায় বসতে বসতে বলল, কি ভাবি, আমাকে পছন্দ হয়নি? আমি শিপনকে অনুরোধ করলাম যেন আমাকে ছেড়ে দেয়, কিন্তু শিপন কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। আমি এই ফাঁকে কাপড় পরে নিই। শিপন ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে আমি কাপড় পরেছি। কাপড় পরা দেখে বলল, কি ইচ্ছা নাই করার? আমি বললাম, কেন এমন করছিস তোরা আমার সাথে? শিপন বলল, তুমি ভাইয়াকে ঠকিয়ে শাওনকে খুশি করতে পারো, তো আমি কি দোষ করেছি শুনি? আমি শিপনের কোনো কথা না শুনে চলে আসতে লাগলাম, কিন্তু শিপন পিছন থেকে আমার হাত টেনে ধরে। একটা টান দিয়ে ওর বুকে চেপে ধরে বলে, এত সহজ এখান থেকে চলে যাওয়া? আমি বললাম, সরি শিপন, আমি তোমার সাথে করতে পারবো না। তাই নাকি? তাহলে এটা কি করব? একটা ভিডিও দেখিয়ে। ভিডিওটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ভিডিওটা ছিল আমার। কি বলবো, কিছু বুঝতে পারছিলাম না। শাওন বাজে সেটা জানতাম, কিন্তু এতটা বাজে সেটা বুঝিনি। তারপর কি হলো? মাথা নিচু করে সাদিক প্রশ্ন করল, তারপর আর কি? আমি বনে গেলাম ওদের হাতের পুতুল। যখন যেভাবে ডাকতো আমাকে যেতে হতো। বিশ্বাস করো সাদিক, আমি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে কখন যে ওদের চাহিদা হয়ে গেছি বুঝতে পারিনি। অনেকবার ওদের কাছে মাপ চেয়েছি, কিন্তু ওরা এতটুকু মায়া করেনি আমাকে। 7 দিন দেখা না করলে ওরা ভিডিও ইন্টারনেটে দেওয়ার ভয় দেখায়। সাদিক কি বলবে ঠিক বুঝতে পারছে না। এমন সময় টেবিলে রাখা ঘড়িতে চোখ পড়ল সাদিকের। দেখে 11টা বেজে গেছে। তাই লিজাকে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। লিজা পুতুলের মতো বসে আছে, আর কোনো কথা বলছে না। সাদিক আবার বলল, কি হলো, ঘুমাবে না? বলেই উঠে জানালার পর্দাটা ঢেকে দিতে গেল। পর্দাটা টেনে দিয়ে সে শুয়ে পড়ল সাদিক, লিজাকে কিছু না বলেই। শুয়ে শুয়ে ভাবছে, আমি বাবা হবার ক্ষমতা রাখি না, আমি বাবা হতে অক্ষম। সামিরা আমার মেয়ে না? না, আমি এটা মানি না, কোনোদিনও মানব না। সামিরা আমার মেয়ে, আমি সামিরার বাবা। সামিরাকে ছাড়া আমি থাকতে পারবো না। কি বিশ্বাস আছে যে লিজা সত্যি বলছে? এটাও তো হতে পারে লিজা তার পাপ ঢাকার জন্য আমার দোষ দিচ্ছে।
না, লিজাকে আর বিশ্বাস করা যাবে না। এসব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে গেল, কিন্তু সাদিকের ঘুম আসছে না। হঠাৎ সাদিক বুঝতে পারল কেউ ওর পায়ের কাছে বসে আছে পা ধরে। ছাড়ো লিজা। সাদিক, তুমি আমাকে মাফ করতে পারবে না? ওঠো, ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। পা ছাড়ো আমার। না সাদিক, তুমি না বলা পর্যন্ত আমি তোমার পা ছাড়ব না। পাগলামি করো না লিজা। সাদিক প্লিজ, আমার জন্য না হলেও সামিরার জন্য হলেও ক্ষমা করে দাও। আমি সব ছেড়ে দেব, অন্য কোথাও চলে যাব, আমার অনেক দূরে। নেবে না আমায়? লিজা, এখন এসব বলার সময় নয়, ঘুমিয়ে পড়ো বলেই পা ছাড়ি নিয়ে ঘুমিয়ে পড়ল সাদিক। সকাল 8টা বাজিয়ে ঘুম ভাঙে সাদিকের। বিছানা থেকে উঠে দেখে লিজা সোফায় ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছে লিজাকে, একদম নিষ্পাপ শিশুর মতো। টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল সাদিক। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে লিজাও ঘুম থেকে উঠে পড়েছে। সাদিক লিজাকে কিছু না বলেই চলে গেল ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে অফিস যাবে। তখনই লিজা পেছন থেকে ডাক দিল, কিছু বলবে? না, তুমি যাও, অফিস থেকে আসলেই বলবো। আচ্ছা বলে চলে গেল সাদিক। বিকেলে ক্লান্ত হয়ে বাসায় ফিরল সাদিক। লিজাকে দেখল কার সাথে যেন ফোনে কথা বলছে। হয়তো শাওন অথবা শিপন হবে। কিছু না বলেই ওপরে চলে গেল। কিছুক্ষণ পর কারো গলার আওয়াজে নিচে আসে সাদিক। এসে দেখে শাওন লিজার সাথে উচ্চস্বরে কথা বলছে। ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েও পারল না, তাই নিচে নেমে এলো। এসে বলল, কি ব্যাপার শাওন, কি হয়েছে? আমি আমার মেয়েকে নিতে এসেছি ভাইয়া। তোর মেয়ে মানে? হ্যাঁ, আমার মেয়ে। কে তোর মেয়ে? কেন সামিরা? সামিরা আমার মেয়ে না। সামিরা তোর মেয়ে না, ও সাদিকের মেয়ে। হা হা হা, সাদিক ভাইয়ার মেয়ে? উনি তো বাবাই হতে পারবে না, তাহলে মেয়ে কোথা থেকে আসবে? সাদিক মাথা নিচু করে ফেলল। কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। কে বলেছে তোকে সাদিক বাবা হতে পারবে না? কেন? সীমা? সীমা বলছে আমাকে। শাওনের উত্তর শুনে সাদিক লিজা দুজনে অবাক। এসব সীমা জানতে পারল কিভাবে? দুজনে নীরব হয়ে গেল শাওনের কথায়। কিছুক্ষণ পর লিজা বলল, কি কি বলেছে তোকে সীমা? কেন, যা বলেছে তা তো বললামই। আর এটাও বলেছে যে সাদিক ভাইয়া কোনোদিন বাবা হতে পারবে না। এবার লিজা পুরো হতভম্ব হয়ে গেল, কারণ এসব নিয়ে সে সাদিকের সাথে গতকাল রাতে কথা বলেছে। আর এর মধ্যে সীমা জেনে গেল কিভাবে? ওদিকে সাদিক মাথা নিচু করে ভাবছে, এটাই ছিল আমার প্রাপ্য। আমার স্ত্রী থেকে সন্তানের দাবি করছে আমার প্রেমিক, সেটাও আমার মুখের ওপর। একজন পুরুষের কাছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? দেখ শাওন, আমি ঠিক জানি না সীমা তোকে কি এবং কেন বলেছে, তবে সত্যি এটা যে সামিরা সাদিকের মেয়ে। হা হা হা, যে কোনো দিন বাবা হতেই পারবে না, সে সামিরার বাবা। দেখ শাওন, আমরা এমনিতেই ঝামেলার মধ্যে আছি, তাই তুই চলে যা বলছি। আমি এখানে থাকতে আসিনি। সামিরাকে দাও, আমি চলে যাচ্ছি। সাদিক এখনও চোখ, কারণ ও এখনও বুঝতে পারছে না সীমা এসব জানল কিভাবে। যেখানে আমি কিনা শুনলাম কাল যে আমি নাকি বাবা হতে পারবো না। যদিও আমি মানি না যে আমি বাবা হতে পারবো না, আর না মানার কারণও আছে। সামিরাকে তুই কোনোদিনও পাবি না, কারণ সামিরা আমার আর সাদিকের মেয়ে। এটা মেনে নে আর চলে যা এখান থেকে। আমি সামিরাকে না নিয়ে যাব না। কি প্রমাণ আছে তোর কাছে যে তুই বলছিস সামিরা তোরই মেয়ে? প্রমাণ আমি নিজে, প্রমাণ সীমা। আর ভাইয়া, তুমি কেমন পুরুষ? তুমি অন্য কারো মেয়েকে নিজের মেয়ে বলো? দেখ শাওন, আমি তোকে এই বিষয়ে এক্ষুনি কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, আমি বাবা হতে অক্ষম না, এটা জেনে রাখিস। তার মানে তুমি বলতে চাচ্ছ সামিরা তোমার মেয়ে? সাদিক কিছু বলতে যাবে, তখনই লিজা বলল, তুই যাবি এখান থেকে নাকি দারোয়ান দিয়ে বের করে দেব? ঠিক আছে, আমি যাচ্ছি, তবে হ্যাঁ, যাচ্ছি বলে এটা ভেবো না যে আমি হাল ছেড়ে দিয়েছি। সামিরা আমার মেয়ে, আমি ওকে নিয়ে যাবই। এ বলে চলে গেল শাওন। সাদিক সোফায় বসে পড়ল। লিজা ঠায় দাঁড়িয়ে আছে। সন্ধ্যায় সীমা সামিরার স্কুল প্রাইভেট শেষে পিক করে বাসায় নিয়ে আসে। সামিরা বাসায় ঢুকেই আব্বু বলে দৌড়ে গিয়ে সাদিকের গলা ধরে গালে চুমু খেয়ে বলল, কি হয়েছে আব্বু, মন খারাপ কেন? না আম্মু, ও কিছু না। তোমার স্কুল প্রাইভেট কেমন হলো? ভালো আব্বু। সাদিক মনে মনে ভাবছে, সামিরা কাছে আসলে আমার মন ভরে যায়, সব শূন্যতা দূর হয়, সব ক্লান্তি দূর হয়। ওর মুখটা দেখলে, ওর কাছে আসলে যেন সব ভুলে যায়। তাহলে কি করে সামিরা আমার মেয়ে না? অন্য কারো মেয়ের প্রতি তো এরকম ফিলিংস আসার কথা না, আর আসবেও না। সীমা লিজা দাঁড়িয়ে থেকে সাদিক আর সামিরাকে দেখছিল।
তারপর লিজা বলল, সীমা এদিকে আয়। জি ভাবি বলেন। আম্মু তুমি তোমার আব্বুর সাথে ওপরে যাও, আমি আসতেছি, কেমন? সাদিকও বুঝতে পারল লিজা কি মিন করছে, তাই ও সামিরাকে নিয়ে ওপরে চলে যায়। এবার বল সীমা, আমি তোর কি ক্ষতি করেছি যার জন্য তুই আমার এত বড় ক্ষতি করতে চাচ্ছিস? ক্ষতি মানে? এখন ন্যাকা সাজার চেষ্টা করছিস? তুই শাওনকে কিসের জন্য বলেছিস যে শাওন সামিরার বাবা? কি বলছেন এসব? আপনি ঠিক আছেন? পানি খাবেন নাকি ভাইয়া কিছু বলেছে? আমি জানি তুই গভীর জলের মাছ। তুই শাওন মিলে নিশ্চয়ই কিছু একটা করছিস, সেটা এতদিনে না বুঝলেও আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আমাকে শুধু এটা বল, তুই এসব করছিস কেন? কেন আমার সংসারটা ভাঙতে চাচ্ছিস? হ্যাঁ, আমি জানি আসল দোষটা আমার, আমি দোষী। আমি শাওনের কাছে গিয়েছিলাম নিজের চাহিদার জন্য, কিন্তু সেটার সাথে সামিরার সম্পর্ক কি? আর এসব আমি সাদিকের সাথে প্রায় সব কিছুই ঠিক করে নিয়েছিলাম। আমি জানতাম ও সামিরা আমাকে অনেক ভালোবাসে, কোনো কারণেও ও সামিরাকে হারাতে চায় না। তাহলে তুই মিটে যাওয়া ঝামেলা কেন আবার শুরু করলি? তুই কি বুঝতে পারছিস না তুই আমার সাথে আরও 2টা জীবন নষ্ট করছিস? একবার সাদিকের মুখের দিকে তাকিয়ে দেখেছিস কি দোষ ওর? ওকে কেন কষ্ট দিতে চাচ্ছিস তুই? তোকে তো বোন ডেকেছিলাম আমি, তাহলে কেন? ভাবি, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আপনি এসব আমাকে কেন বলছেন? আর আমি এখন যাই, মাথায় ব্যথা করছে, আর অনেক কাজও আছে, বলে চলে গেল সীমা। লিজা ওকে আটকানোর চেষ্টা করল না, কারণ সত্যের ওপর কোনো জুলুম চলে না, সে তার আপন গতিতেই চলে। রাত 10টা। লিজা সামিরাকে নিয়ে ডিনার করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে এসে দেখে সাদিক জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ঘুমাবে না? সামিরা ঘুমিয়েছে? ওকে ঘুমিয়ে দিয়ে আসলাম। ও, তুমি শুয়ে পড়ো। ওকে, তাড়াতাড়ি এসো। আচ্ছা লিজা, শাওন কি সামিরাকে নিয়ে যাবে? না সাদিক, আমি ওকে সামিরাকে নিয়ে যেতে দেব না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সাদিক বলল, সামিরাকে ছাড়া আমি বাঁচব না লিজা। আমি এটা মানি না। সামিরা আমার মেয়ে না। দেখেছ, তুমি তোমার ইচ্ছা চাহিদা মেটাতে গিয়ে নিজের সাথে আমাদেরও কোথায় দাঁড় করিয়েছ। আম্মু, পেছন থেকে লিজাকে জড়িয়ে ধরে বলল সামিরা, এ কি আম্মু, তুমি ঘুমাওনি? না, ঘুম আসছে না। আজ আমি তোমাদের সাথে ঘুমাবো। প্লিজ প্লিজ, শুধু আজ। প্লিজ আম্মু, প্লিজ আব্বু। ওকে, আসো আমার লক্ষ্মী মেয়ে। আসো সাদিক, ঘুমিয়ে পড়ো, টেনশন করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা লিজা, তুমি কি জানো সীমা এসব কেন করছে? কেন সীমা শাওনকে উস্কে দিচ্ছে এসব বলে? না, আর আমিও এই বিষয়টা এখনো বুঝতে পারছি না। সীমা এসব করছে কেন? টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। অতপর সাদিক, লিজা, সামিরা ঘুমিয়ে পড়ল। গভীর রাতে ঘুম ভাঙে সাদিকের। খেয়াল করে দেখে সামিরা ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সাদিক সামিরার মাথায় হাত বুলাচ্ছে আর ভাবছে, আমি সত্যি সামিরার বাবা না? এই প্রশ্নটার সাথে আরও একটা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, শ্যামলী সেদিন তাহলে কার বাচ্চার কথা বলেছিল আমায়? ও তো বলেছিল যে ওর বাচ্চার বাবা আমি, ওর গর্ভে আমার সন্তান। তাহলে এসব ভাবছে আর এপাশ ওপাশ করতে লাগলো। কিন্তু ঘুম আসছে না সাদিকের। লিজার মুখে বাবা হতে পারবে না কথাটা শোনার পর থেকে সাদিক কিছুটা চুপচাপ হয়ে যায়, কারণ এই 2টা প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত সে। আর ব্যস্ত হওয়ারই কথা। কেউ যদি হঠাৎ কোনো পুরুষকে বলে যে সে বাবা হতে পারবে না, তাহলে সে এমনিতে একটু চিন্তায় পড়ে যায়। আর সাদিক তো তার স্ত্রী থেকে শুনেছে। এদিকে সীমা ডিনার করে সবকিছু গুছিয়ে রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়বে। তখনই ওর ফোনটা বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখে শাওনের কল। তাড়াতাড়ি করে রিসিভ করলো। রিসিভ করতেই শাওন বলল, সব ঠিকঠাক আছে তো? তোমার ভয় পাবার কারণ নেই, আমি এত সহজে ধরা পড়ব না। এখন রাখি। আরে দাঁড়াও, কথা আছে। কি বলো? তুমি হঠাৎ করে মাঝপথে আমাকে ছেড়ে যাবে না তো? সীমা, আসলে আমার কেন জানি মনে হচ্ছে আমি ঠিক করছি না। সাদিক ভাইয়াকে এভাবে হ্যারাসমেন্ট করা কি ঠিক? আর তুমি আজও বলনি কেন এমন করছো? সব বলবো শাওন, আমাকে আর কিছুদিন সময় দাও। আর যেভাবে বলেছি সেটা করলে করব, ওকে? তারপর তোমার কাজ প্রায় শেষ। শাওন চুপ। হ্যালো শাওন। শাওন চুপ। হ্যালো, কথা বলছো না কেন? বলো।
যা বলছি সেটা কাল করবে, ঠিক আছে? আমি আর পারবো না সীমা, পারবো না বললে হবে না শাওন। তোমার সাথে আমার ডিল হয়েছে, আর তার জন্য তুমি যা বলেছ সব করেছি আমি। টাকা, নিজের দেহ সব, এমনকি তোমার ক্রাশ লিজাকেও ভোগ করার রাস্তা করে দিয়ে তোমার জন্য এত কিছু করেছি আমি। আর তুমি কিনা এখন বলছো পারবে না? প্লিজ সীমা, এসব প্লিজ বলে লাভ নেই শাওন, তোমাকে করতেই হবে। যেটা বললাম সেটা কাল করবে, এখন রাখছি। বলে কলটা কেটে দিল সীমা। পরের দিন সকালে সাদিক প্রতিদিনের মতো অফিস চলে গেল। এদিকে সীমার কথা মতো শাওন লিজার বাসায় হাজির। শাওনকে দেখে লিজা রেগে গিয়ে বলল, কেন এসেছিস? ভাবি, তুমি ভালো করে জানো কেন এসেছি। আমি জানি, কিন্তু এটা জানি না তুই হঠাৎ করে এসব করছিস কেন। আমি তো তোকে বলেছি সামিরা তোর মেয়ে না। দেখো ভাবি, আমি এসব শোনার জন্য আসিনি। সামিরা আমার মেয়ে, আর তুমি যদি নিজের ইচ্ছায় না দাও তাহলে আমি পুলিশে কমপ্লেন করব। আর প্রয়োজন হলে ডিএনএ টেস্টও করাবো। কি বললি তুই? তুই পুলিশের ভয় দেখাচ্ছিস, টেস্টের ভয় দেখাচ্ছিস? কারণ তোমরা আমার মেয়েকে আটকে রেখেছ। ঠিক আছে, দেখব পুলিশ কি করতে পারে, কি করে আমার থেকে সামিরাকে নিয়ে যায়। তাহলে তুমি সামিরাকে দিবা না? না, ঠিক আছে, বলে রাগি মুডে চলে গেল শাওন। লিজা হতাশ হয়ে বসে পড়ল সোফায়। মনে মনে ভাবছে, কি করতে গিয়ে কি করে ফেললাম আমি। নিজের দেহের বিনিময়ে যাকে পেয়েছি তাকে এখন হারাতে হবে বলে মনে হয়। কারণ লিজা জানে যে সামিরা শাওনের মেয়ে। বিকেলে সাদিক ক্লান্ত হয়ে বাসায় ফিরে। সাদিককে ক্লান্ত দেখে সীমা বলল, ভাইয়া ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা রেডি করছি। সাদিক লিজার দিকে সন্দেহের নজরে তাকালো, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কিছু বলতে পারল না। রাত 10টা। প্রতিদিনের মতো যে যার মতো ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। সীমা ডিনার করে ঘুমানোর আগে শাওনকে ফোন করল। হ্যালো। গুড শাওন, আজ কিন্তু ফাটিয়ে দিয়েছ। আজ চাইলে আসতে পারো। না, পারবো না। ও মা, তাই নাকি? চাঁদ আজ কোন দিকে উঠেছে? হ্যাঁ, যে ছেলে ছুরি থেকে বড়ি কাউকে ছাড়ে না, সে আজ বলছে পারবে না। সরি সীমা, আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। নিজের শারীরিক চাহিদা মেটানোর নেশায় আমি অনেক নিচে নেমে গেছি। প্লিজ আমাকে মুক্তি দাও। তুমি চাইলে এখন আর সেটা হবে না, কারণ তুমি এখন পুরোপুরি ফেসে গেছো শাওন। ওপাশে শাওন চোখ। কি হলো শাওন, কথা বলো, কেন করছো এমনটা? দেখো শাওন, এখন কথা ঘুরিয়ে লাভ নাই। কাল সকাল সাদিক ভাইয়া বাসায় থাকবে, তুমি সকাল সকাল চলে আসবে। হতে পারে কালকে এই গল্পের ইতি টানব। কি ইতি টানবে তুমি? তোমার আসল চাহিদাটা কি একটু বলবে? কাল সব জানতে পারবে। এখন রাখছি। শাওন চুপ। সীমা শাওনের চুপ থাকা দেখে লাইনটা কেটে দিল। এদিকে লিজা সাদিককে শাওন এসে যা যা বলেছে সব বলে দিল। সাদিক শুনে রেগে গিয়ে বলল, ঠিক আছে, তাই হবে। কি হবে? আমি ডিএনএ টেস্টই করাবো। কিন্তু সাদিক, কোনো কিন্তু নয় লিজা, আমি আর এই টানাপোড়েনে থাকতে চাই না। তাই আমাকে এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। কারণ তুমি যতই বলো না কেন, আমি এটা মানতে পারবো না যে আমি বাবা হতে পারবো না। তাই আমি নিজেই এই টেস্ট করব। পরের দিন সকালে শাওন আবার আসলো সাদিকের বাসায়। শাওনকে দেখে সাদিক বলল, চল, তুই যা চাইবি তাই হবে। কিন্তু ভাইয়া, আজ আমি তোমাকে কিছু বলতে চাই। আর কোনো কথা নয় শাওন, আজ আমারও প্রুফ চাই। চল ভাইয়া, একটু দাঁড়াও প্লিজ। সীমা দৌড়ে দাঁড়িয়ে সব দেখছিল। সাদিক শাওনের আর কোনো কথা না শুনে টানতে টানতে নিয়ে গেল। লিজাও আর কিছু বলল না। বাইরে বের হয়ে সাদিক ওর গাড়ি বের করে শাওনকে নিয়ে হসপিটালে চলে গেল। গিয়ে ডক্টরকে বলল, দুজনের স্যাম্পল দিয়ে দিল, কিন্তু সামিরার? ডক্টরের এমন প্রশ্নে সাদিক বলল, সেটা একটু পরে সে দিয়ে যাব। তুই এবার যেতে পারিস শাওন, কিন্তু ভাইয়া আমার একটা কথা শুনবা তো? তোর কোনো কথা শোনার ইচ্ছা নাই আমার, এখন যা। রিপোর্ট আসলে তোকে খবর দিব। কিছুক্ষণ পর বাসায় ফিরল সাদিক। লিজা সাদিককে দেখে দৌড়ে গেল ওর কাছে। গিয়ে সাদিকের গায়ে হাত রেখে বলল, কি করলে সাদিক? লিজার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে কোনো কথা না বলে ওপরে চলে গেল সাদিক। বিকেলে সাদিক সামিরার স্যাম্পলও দিয়ে আসলো ডক্টরের কাছে। তার কিছুদিন পর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাদিক। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে ডক্টরের কল। রিসিভ করলো সাদিক। হ্যালো স্যার, বলুন। আপনার রিপোর্ট চলে এসেছে, কাল যে কোনো সময় এসে নিয়ে যাবেন।
সাদিক কলটা কেটে দিল। বুকের ভেতর দুরু করেছে। কি হবে যদি রিপোর্টে এটা আসে যে সামিরা শাওনের মেয়ে? কি করে মুখ দেখাবো? তারপর সাদিক নিজেকে শক্ত করে নিয়ে বলল, যা হবার হবে, কিন্তু এই যন্ত্রণার হাত থেকে তো মুক্তি পাবো। এদিকে শাওনও কিছুটা চিন্তায়, মনে মনে ভাবছে সীমার পাল্লায় পড়ে খুব বড় ভুল করে ফেলেছি। এসব ভাবতেই শাওনের মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখে সাদিকের কল। রিসিভ করতেই সাদিক বলল, কাল আমার বাসায় চলে আসবি 10টার দিকে। সাদিকের ফোন পেয়ে শাওনের টেনশন আরও বেড়ে গেল। সাথে সাথেই সীমাকে ফোন দিল শাওন। হ্যালো সীমা। বলো, এখন আমি কি করব? আমার খুব টেনশন হচ্ছে। আমি কাল সব বলে দেব। তোমার বলতে হবে না, আমি বলে দেব। কারণ এখন আমার বলার সময় হয়েছে। তুমি শুধু কাল আসবে, যা করার আমি করব। পরের দিন সকালে সাদিক অফিসে না গিয়ে হসপিটাল থেকে রিপোর্ট আনতে চলে গেল। রিপোর্ট নিয়ে বাসায় চলে আসে সাদিক। এসে দেখে লিজা, শাওন, সীমা সবাই বসে আছে। সাদিকের হাতে রিপোর্ট দেখে লিজার বুক কেঁপে উঠল। কারণ সে শিওর যে রিপোর্ট নিশ্চয়ই সাদিকের জায়গায় শাওনের নাম আছে। তাই লিজা কেউ কিছু বলার আগে সাদিকের হাত থেকে রিপোর্টের খামটা কেড়ে নিতে চাইল, কিন্তু সাদিক তা হতে দিল না। পরে সাদিক খামের ভেতর থেকে রিপোর্টের কাগজটা বের করবে, তখনই শাওন বলল, এসব করো না ভাইয়া, তার আগে আমি কিছু বলতে চাই। না, আজ যা বলার এই কাগজ বলবে। প্লিজ ভাইয়া, কথাটা তো শোনো। সাদিক কোনো কথা না শুনে রিপোর্টটা বের করল। লিজা, শাওনের বুক কাঁপানোর গতি বেড়ে গেল। লিজা লজ্জায় মাথা নিচু করল। শাওন কিছু বলছে না। সাদিক রিপোর্টটা বের করল, আর বের করে দেখে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে বসে পড়ল। সাদিকের এমন অবস্থা দেখে লিজা দৌড়ে এসে সাদিককে ধরল, সাথে শাওনও। কিন্তু সীমা এলো না। সীমা ঠায় দাঁড়িয়ে আছে। শাওন পড়ে থাকা পেপারটা কাপা হাতে তুলে নিল। নিয়ে একবার দুইবার ভালো করে দেখল। দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সেরে কাউকে কিছু না বলে সোজা গিয়ে সোফায় বসে পড়ল। লিজা সাদিককে ধরে সোফায় বসালো। তারপর লিজাও কাপা হাতে শাওনের হাত থেকে পেপারটা নিয়ে দেখতে শুরু করলো। সব ঠিকই ছিল, কিন্তু বাবার জায়গায় যে নামটা দেখল, দেখে লিজা অবাক। কারণ সেখানে পরিষ্কার লেখা, সামিরার ডিএনএ শাওনের সাথে নয়, বরং সামিরার ডিএনএ ম্যাচ করেছে সাদিকের ডিএনএর সাথে। কিন্তু এটা কিভাবে সম্ভব? যেদিন ডক্টর যে বলল সাদিক বাবা হতে পারবে না, লিজার মাথা ঘুরতে লাগলো। কিন্তু নিজেকে কন্ট্রোল করে সাদিকের পাশে গিয়ে কিছু বলতে চেয়েও পারল না। আবার ফিরে এলো। তারপর শাওনকে প্রশ্ন করল, বল শাওন, সামিরা কার মেয়ে? এখন বল। ভাবি, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, সীমা আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই করেছি। এসব সীমার প্ল্যান ছিল শুরু থেকে। তারপর লিজা সীমাকে বলল, বল সীমা, এসব তুই কেন করেছিস? সীমা চুপ করে আছিস কেন? আমি মানছি দোষ আমারও ছিল। তাহলে তুই সাদিকের মতো নিষ্পাপ কাউকে কষ্ট দিলি কেন? সাদিক নিষ্পাপ? তুমি কতটা চেনো ওকে? কতটা জানো তুমি সাদিককে যে নিষ্পাপ বলছো? সীমার কথা শুনে সাদিক অবাক হয়ে মাথা তুলে সীমার দিকে তাকালো। সাথে শাওন, লিজাও। চুপ, একদম চুপ। নিজের দোষ ঢাকার জন্য এখন সাদিককে দোষ দিচ্ছিস কেন? দোষ ঢাকবো আমি? আমি দোষ করেছি বা কি ঢাকবো? আচ্ছা, তোর কোনো দোষ নেই। তাহলে এটা বল, তুই কার কাছে শুনেছিস যে সামিরা শাওনের মেয়ে আর সাদিক বাবা হতে পারবে না? কারো কাছে না। তাহলে শাওনকে বললি কেন? কারণ আমি চেয়েছি সাদিককে বোঝাতে যে কারো সন্তান কেড়ে নিলে কেমন লাগে। মানে ওকে প্রশ্ন করো শেফালিকে। সাদিক এবার পুরোই থ হয়ে গেল। মনে মনে ভাবছে সীমা শেফালিকে কিভাবে চেনে, জানে। শেফালি কে? সাদিক চুপ। ও কি বলবে আমি বলছি। তুমি কি মনে করো তুমি সাদিকের প্রথম পক্ষ? না, তুমি দ্বিতীয় পক্ষ। ও বিবাহিত ছিল। আর সবচেয়ে বড় কথা, ও আগে ঢাকায় থাকতো না। মানে ওর বাসা খুলনায়, আর সেখানেই ভালোবেসে বিয়ে করে আমার বেস্ট ফ্রেন্ড শেফালিকে। কিন্তু তুমি কে? তোমায় তো কোনোদিন শেফালির আশেপাশে দেখিনি। দেখবা কিভাবে? আমি তখন দেশে থাকলে তো দেখতো। আমি ইন্টার পাস করে কানাডা চলে যাই পড়াশোনা করতে। একদিন মায়ের সাথে কথা বলতে বলতে শেফালির কথা উঠে আসে। মায়ের কাছে শুনি শেফালির বিয়ে হয়েছে, সেটাও অনেক আগে। আমি যখন ওর সাথে কথা বলার জন্য নাম্বার চাই, তখন মা হু হু করে কেঁদে দেয়। আমিও বুঝতে পারি খারাপ কিছুই হয়েছে ওর সাথে। তাই সাথে সাথে দেশে চলে আসি।
এসে মায়ের কাছে এই কুত্তার বাচ্চার কথা শুনিয়ে ওর ভালোবেসে বিয়ে করেছিল শেফালিকে। যখন বিয়ের 2 বছর শেফালি বুঝতে পারে সে প্রেগনেন্ট, আর সেটা ওকে বলার পরই এই কুত্তার বাচ্চার আসল রূপ দেখাতে শুরু করে। মেয়েটার সকাল দুপুর রাত কোনো সময় বাকি রাখেনি মারা। এই কুত্তার বাচ্চা বলতো শেফালির বাচ্চাটা নাকি জারজ সন্তান ছিল, ও নাকি ওর বাচ্চার বাবা ছিল না, তাই বাচ্চাটা নষ্ট করতে বলতো ওকে। কারণ এ বলেছিল ও নাকি শেফালিকে বিয়ে করেছে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য। শেফালিকে নাকি কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, কিন্তু শেফালি ওর বাচ্চা নষ্ট করতে চাইছিল না। শেফালি এর থেকে মুক্তি চাইছিল ওর বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে। ও শুধু মুক্তি চেয়েছিল এর কাছে, স্বামীর অধিকার না, শুধু মুক্তি। কিন্তু এই কুত্তার বাচ্চা ওকে মুক্তিও দেয়নি, সবসময় রুমে বন্ধ করে রাখত আর মারত। এভাবে কিছুদিন যাবার পর নাকি শেফালি মারা যায়, আর এই জারজের বাচ্চা ঢাকা চলে আসে। মায়ের মুখে এসব শুনে সারাদিন কেঁদেছি, কিন্তু পরে ভাবলাম আমি কেন কাঁদবে তো ওই কুত্তার বাচ্চা। তাই খুলনায় থেকে সব প্ল্যান করি, তারপর ঢাকা চলে আসি। এসে শুনি এবার বিয়ে করেছে, তাই অনেক কষ্টে তোমাদের বাসা খুঁজে তোমাদের বাসায় চাকরানির কাজটা নেই, আর তারপর শুরু করি আমার কাজ। তোমাকে শাওনের সাথে মিথ্যে নাটক করে লাগিয়ে দেই, কারণ আমার প্ল্যান ছিল ফাঁকা বাসায় এই জারজটাকে খুন করব। কিন্তু পরে ভাবি একে খুন করে কি হবে? খুন করলে যদি এর মতো মানুষরূপী জানোয়ারগুলো ভালো হতো, তাহলে একে রাস্তার উপর কুপিয়ে খুন করতাম, কিন্তু সেটা তো আর হবে না। তাই একে অন্যভাবে শাস্তি দিতে চেয়েছিলাম। আর শাওনের আমার কোনো সম্পর্ক ছিল না, সব প্ল্যানের অংশ। তাহলে আমি কেন প্রেগনেন্ট হলাম না? আর ওই ডক্টর যে বলল সেটা, তুমি প্রেগনেন্ট হওনি, কারণ আমি তোমাকে নিয়মিত পিল দিতাম চায়ের সাথে। আর ওই ডক্টর আমার দুলাভাই ছিল, আমার কথাতেই ওসব বলেছিল। শাওনকে কিভাবে হাতে নিলে? শাওনের মতো মেয়ে খোরদের হাতে নিতে সময় লাগে? তোমার লোভে ও সব করতে রাজি হয়ে যায়, যদিও আগে পুরোটা জানতো না। শাওন অবাক হয়ে বসে আছে, কোনো কথা বলল না। এমন সময় সাদিকের বাসার সামনে একটা গাড়ির হর্ন শুনতে পায় সবাই। আর তখনই সীমা বলে উঠল, আমার চলে যাবার সময় হয়েছে, আমি আসি। আর হ্যাঁ সাদিক, পারলে আমায় ক্ষমা করে দিও, আর নিজেকে শুধরে নিও। শাওন তুমিও, আসি আমি, বলে চলে গেল সীমা। সীমার পেছনে পেছনে শাওনও চলে গেল। সাদিক লিজা বসে আছে। সাদিক মনে মনে ভাবছে, এই চাহিদা ইচ্ছা জিনিসটা আসলে বড়ই অদ্ভুত। সৎ ইচ্ছা বা চাহিদা হলে আপনি হবেন সাকসেস, আর যদি অসৎ ইচ্ছা হয় তাহলে আপনাকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এই গল্পে সবাই একটু হলেও দোষী। এখানে সাদিক লিজাকে বা লিজা সাদিককে কেউ কারো দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না তুমি দোষী। সব চরিত্রেরই একটা না একটা চাহিদা ছিল। তবে লিজা নিজেকে ভেবেছে যে সেই গল্পের রচয়িতা, কিন্তু লিজাকেও অবাক করে দিয়ে সীমা প্রমাণ করেছে যে মানুষ যেটা ভাবে সেটা সবসময় ঠিক হয় না। সমাপ্ত।